আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। বাণিজ্য বৈষম্য কমাতে চীনকে বেশি করে বাংলাদেশের ওষুধ, চামড়া ও সিরামিক পণ্য নেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ৫১,৩৯১ কোটি ৮৯ লাখ টাকা পাওনা, সংসদকে জানালেন অর্থমন্ত্রী। ছাগলকাণ্ডে মতিউর, তার স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা। দুদকে হাজির হননি সাবেক আইজি বেনজিরের স্ত্রী, সন্তান। এবং সুনামগঞ্জে এখনও পানিবন্দী লাখো মানুষ, বেশিরভাগ টিউবওয়েল ডুবে থাকায় জেলা জুড়ে বিশুদ্ধ খাবার পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কারো কথায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে চলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে সারা দেশের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, সরকারের উন্নয়ন যাদের ভালো লাগে না, শিক্ষার্থীদের তাদের এড়িয়ে চলতে হবে। সমালোচনাকে পাত্তা না দিয়ে সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত দেশের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় এবছর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশের প্রায় ৬৩ লাখ শিক্ষার্থীকে এককালীন উপবৃত্তি ও টিউশন ফি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা খাতে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অনেকটা কমে গেছে। তাদের সহযোগিতায় সরকারের শিক্ষা ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অবদান রাখার আহ্বান জানান তিনি। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। শিক্ষার্থীরা যাতে আনন্দদায়ক পরিবেশে জ্ঞান অর্জন করতে পারে সে বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পর ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। সেই জন্যই এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে, পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না। আমরা আবার বাঙালি পড়াচর্চায় খুব পছন্দ করি, তো যে যা মনে করে লিখে দেয়, কিন্তু সেটা আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবো না তো। নিজের মনের আত্মবিশ্বাস থাকতে হবে, আর দেশের দায়িত্ব যখন নেবে দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীকে ২ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও স্নাতক পর্যায়ে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও ৩ লাখ টাকার চেক। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
জাতীয় সংসদ ভবনের প্রথম তলায় স্থাপিত মুজিব ও স্বাধীনতা গ্যালারির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সংসদ ভবনের প্রথম তলায় স্থাপিত মুজিব ও স্বাধীনতা উদ্বোধন করে তা পরিদর্শন করেন সংসদ নেতা। এ সময় স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ সহ হুইপরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মুজিব ও স্বাধীনতায় প্রদর্শিত বিভিন্ন স্থির চিত্র ও ঘটনা প্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। গ্যালারির প্রথম কক্ষে প্রদর্শিত হয়েছে বাংলার প্রাচীন ইতিহাস থেকে শুরু করে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর, মুজিব ভাই হয়ে ওঠা, ভারত ভাগ ও পাকিস্তান প্রতিষ্ঠা, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭০-এর নির্বাচন। দ্বিতীয় কক্ষে ঘটনা প্রবাহ এগিয়ে গেছে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের দিকে। তৃতীয় কক্ষে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল বিজয়, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন সহ আন্তর্জাতিক পরিসরে দেশের পরিচিতি সুসংহত করার স্বর্ণালী ইতিহাস। এছাড়াও স্থান পেয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সংগ্রামী জীবন, বঙ্গবন্ধুর পারিবারিক জীবনের খণ্ডচিত্র সহ ৭৫-এর ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের কালো অধ্যায়। পরে মুজিব ও স্বাধীনতা পরিদর্শন করেন মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ৫১,৩৯১ কোটি ৮৯ লাখ টাকা পাওনা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত ৫৬টি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকগুলোর এই পরিমাণ টাকা পাওনা। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে সবচেয়ে বেশি পাওনা, প্রায় ১৫,৫৫০ কোটি টাকা। এছাড়া চিনি কলগুলোর কাছে পাওনা প্রায় ৭,৮১৩ কোটি টাকা, টিসিবির কাছে ৫,০১৮ কোটি টাকা ও বাংলাদেশ বিমানের কাছে পাওনা ৪,৪৪১ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে কোনো ব্যাংকেই আর্থিক সংকট নেই। $১৩ বিলিয়ন পণ্য আমদানির বিপরীতে চীনে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১ বিলিয়নের কম। বিশাল বাণিজ্য বৈষম্য কমিয়ে আনতে চীনকে বেশি করে বাংলাদেশের ওষুধ, চামড়া ও সিরামিক পণ্য নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। আগামী ৮ থেকে ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মিজান শাহজাহানের রিপোর্ট। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বললেও তাদের দলে গণতন্ত্র নেই। সম্মেলন ছাড়াই লন্ডন থেকে কমিটি গঠনেরও সমালোচনা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ হলে বুঝতে হবে এর মূলে ষড়যন্ত্র রয়েছে। একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয়, তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত চীনের কমিউনিস্ট পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ান চাও বলেন, ৫ দশকের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র, উন্নয়ন সহযোগী হিসাবে সব সময় বাংলাদেশের পাশে থাকবে চীন। Coming visit by the Prime Minister is going to be a very fruitful one, and China remains a friend as your neighbor and a partner for your modernization drive. ডক্টর হাসান মাহমুদ বলেন, আমদানি রপ্তানির ফারাক কমাতে চীনকে ওষুধ, চামড়া ও সিরামিক পণ্য আমদানির তাগিদ দিয়েছেন। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি। Pharmaceutical industry we are exporting to US market, EU market, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর। আমরা সেখানে আমাদের ওষুধ রপ্তানি করছি, তোমাদের দেশে আমাদের ওষুধ নিয়ে যাও। আমাদের চামড়া খাত খুব ভালো করছে, আমাদের সিরামিক ইউরোপে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তিনি আমাদের দেশে আরও ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে চীনকে অনুরোধ করেছে বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
দেশকে নেতৃত্বশূন্য করতেই কারাগারে থাকা অবস্থায় সরকারের নির্দেশে খালেদা জিয়ার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে কারণেই বেগম জিয়া ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে দাবি করেন তিনি। দলের চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে মহিলা দলের দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। আওয়ামী লীগ কেবল ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বিভিন্ন চুক্তি করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন ও সরকার সমর্থকদের সীমাহীন দুর্নীতির খবর প্রকাশের জন্যই গণমাধ্যমকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবং খালেদা জিয়া উনাকে তিলে তিলে বিশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করা, জাতীয়তাবাদী নেতৃত্ব শূন্য করার একটা গভীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। ছাগলকাণ্ডে এনবিআর সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সন্তানের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার বিশেষ জাজ আদালতের বিচারক। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে বলে জানান দুদক সচিব। এদিন সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী সন্তান দুদকে হাজির না হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশন সচিব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এটা কিনে আপনার অনুভূতি কিরকম বলেন? সম্পর্ক বদলে গেল একটি ছাগলে। নিজের ছেলেকেই অস্বীকার করলেন রাজস্ব বোর্ডের এই কর্মকর্তা। আবার ছাগল কাণ্ডে হারালেন এনবিআর ও সোনালী ব্যাংকের পদও। শুধু ছেলে নয়, কানাডায় বিলাসী জীবনযাপন করছেন তার মেয়ে ফারজানা রহমান ইশপিতাও। দামি গাড়ি আর আলিশান বাড়িতে বসবাস। সরকারি কলেজের শিক্ষক থেকে অব্যাহতি নিয়ে প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। তার নামেও আছে সম্পদের পাহাড়। ছাগল কাণ্ডের পর বেরিয়ে আসতে থাকে মতিউরের বিপুল অর্থবিত্তের খবর। পরিস্থিতি আঁচ করতে পেরে চতুর মতিউর যখন বিদেশ পালিয়েছেন বলে খবর ছড়িয়েছে, তখন তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিল আদালত। অভিযুক্ত যারা আছেন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের তিনজনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এদিকে 24 জুন দুদকে হাজির হবার নোটিশ ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের। তারা হাজির হননি, আবার সময় বাড়ানোর আবেদনও করেননি। অবস্থায় অনুসন্ধান কর্মকর্তা আইনি ব্যবস্থা নেবেন বলে জানান দুদক সচিব। দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। পরবর্তী কার্যক্রম তাদের প্রতিবেদন দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে চীনের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চাও প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এর সহায়তা কামনা করেন। তিনি বলেন, এরই মধ্যে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে আসার 6 বছর পার হয়ে গেছে। সমাধানের অনিশ্চয়তার কারণে বাংলাদেশ এখন রোহিঙ্গা সংকট নিয়ে খুবই চিন্তিত। প্রধানমন্ত্রী চীনের মন্ত্রীকে তার নিজের পক্ষ থেকেও কিছু করারও অনুরোধ করেন।
দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার নির্দেশনা পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইজিপি বলেন, পুলিশ চাইলেই যে কাউকে যে কোনো সময় ধরতে পারে না, আইনি প্রক্রিয়ায় যেতে হয়। ঢাকার রেঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী পুলিশ সদস্যরা দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। এর আগে র্যালিতে অংশ নেন ঢাকা রেঞ্জের পুলিশ সদস্যরা। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। বাংলাদেশ পুলিশ 100 বছরের অধিককাল যাবৎ এই দেশে আমরা সেবা দিয়ে আসছি এবং সফলভাবে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় পার করছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধের শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার জানান। অভিবাদন গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন নতুন সেনাপ্রধান। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় বঙ্গবন্ধু সহ ৭৫-এর সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন জেনারেল ওয়াকারুজ্জামান। সুনামগঞ্জে এখনো পানিবন্দী লাখো মানুষ। শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে হাজারো পরিবার। কয়েকটি গ্রামে টিউবওয়েল ডুবে থাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে জেলা জুড়ে। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। সুনামগঞ্জ থেকে আরো জানাচ্ছেন মনির হোসেন তপু, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। কদিন আগেই যার সাজানো সংসার ছিল, এখন সে গৃহহীন। পানির স্রোতে ভিটার মাটি সরে ঘর পড়ে গেছে। টিনের চাল দুমড়ে মুচড়ে পুরোপুরি নষ্ট। গোলা ভরা ধান ভেসে গেছে। পুরো পরিবার নিয়ে পথে বসেছেন হাজার হাজার বানবাসী মানুষ। সুনামগঞ্জের ৫টি হাওরে পানি নেমে বাড়িঘর জেগে উঠলেও জীবন তলিয়ে গেছে অভাবের তোরে। কাদার মধ্যে অনেকটা অসহায় জীবনযাপন করতে হচ্ছে তাদের। এখন সবচেয়ে কষ্ট খাবারের। গবাদি পশুর খাবার সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। বন্যায় গড়ে দ্বারে পানি, এরপরে খানি বনির সবই অসুবিধা, লতা ফাতা এটা আমরা তুললা খাইরাম। এরপরে কেন আছিল ছাউনিতে আমরা রয়েছি 4 দিন। ওই কি বড় কষ্ট দিন যায় কি গরিবের। টাকা পয়সা নাই, আমরা খাইতে পারি না, আমরা খিতা কর্ম ওদের মানে মেম্বার উম্বার আছে, এটা সরকার যা কিছু কিছু বাচ্চা দিয়ে আমরা মানুষের, আমরা তো সরকার হই না, এই ফ্যামিলি আমরা সরকার হই না, আমরা কিছু পাইও না। এই অবস্থায় মরার উপর খাড়ার ঘায়ের মতো চেপে বসেছে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তির টাকা পরিশোধের চাপ। প্রতি বছর সুদ্ধা হইরা আনি, আওলাত হইরা আনি, ঋণ হইরা আনি, আইনা ও ঋণ থাকে তো অনেক বাক করতাম, ওই বাক কইরা রবার ভাঙ্গা যাইব, তার রবার আনতাম হইব। সরকার থেকে কোনো টাকা পাইছি না, কোনো গরম না, টিনো না, টাকা পয়সা আমি কোনটাই পাই না। সরকারের সহায়তার প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন বানবাসী মানুষ। হাওরবাসীকে সংগ্রাম করেই বাঁচতে হবে। পর্যাপ্ত টাকা পয়সা না থাকার কারণে অন্যত্র যেতে পারছেন না তারা। তাই পানির মধ্যে এভাবেই বন্দি জীবনযাপন করতে হচ্ছে তাদের। বন্যার বারবার আঘাতে ঋণ কিস্তি তুলে তাদের বেহাল অবস্থা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সন্ধ্যায় হাতিরঝিলের এমপি থিয়েটারের মঞ্চে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আয়োজনটিতে অংশ নেন দেশের খ্যাতনামা সঙ্গীত ও নৃত্যশিল্পীরা। আমন্ত্রিত অতিথিরা ছাড়াও উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সাধারণ দর্শনার্থী।
আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় আর্থসামাজিক উন্নয়নে ইক্ষু, সাথী ফসল ও গুড় উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য গবেষক ডক্টর আলতাফ হোসেন ও কৃষি উপপরিচালক বাসিরুল আলম সহ কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলার সুবিধাভোগী কৃষকরা অংশ নেন। এবার পার্টিক্স খেলার খবর। আফগানিস্তানকে হারিয়ে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ খেলাটা স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের লক্ষ্য জয় নিয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 6:30টায়। দেখুন পরাগ আরমানের রিপোর্ট। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেরাটে উঠলেও পারফরমেন্স দিয়ে মন ভরাতে পারেনি বাংলাদেশ। কোন রকমের প্রতিরোধ ছাড়াই সুপার 8 পর্বে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরেছে। সেন্ট ভিনসেন্ট এবার সাকিব শান্তদের প্রতিপক্ষ আফগানিস্তান। টপ অর্ডারের ব্যর্থতা টাইগারদের পুরো টুর্নামেন্টই ভুগিয়েছে। সেমিফাইনালে খেলার চেয়ে আফগানিস্তানকে হারিয়ে টি-20 বিশ্বকাপের শেষটা স্মরণীয় করে রাখার কথা জানান বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। সুপার 8 পর্বে এবারের টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচে ভালো খেলেনি বাংলাদেশ। আমাদের কাছে তাই শেষ ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। আমরা চাই জয় দিয়ে টুর্নামেন্ট ভালোভাবে শেষ করতে। এদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন আফগানিস্তান। প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার আশা টিকিয়ে রাখতে তাই বাংলাদেশের বিপক্ষে জয় চাইছেন রশিদ খানদের কোচ জোনাথন ট্রট। আমাদের সামনে এখন বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা যেরকম ফিল্ডিং করেছি, আশা করি এ ম্যাচেও তা অব্যাহত থাকবে। কখনো কখনো ফিল্ডিংই খেলার ভাগ্য করে দেয়। আমরা জেতার জন্যই মাঠে নামব। টি-20 বিশ্বকাপে এর আগে একবারই আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। 2014 সালে আফগানদের 9 উইকেটে হারিয়েছিল লাল সবুজের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। বাণিজ্য বৈষম্য কমাতে চীনকে বেশি করে বাংলাদেশের ওষুধ, চামড়া ও সিরামিক পণ্য নেওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলোর 51,391 কোটি 89 লাখ টাকা পাওনা, সংসদকে জানালেন অর্থমন্ত্রী। ছাগলকাণ্ডে মতিউর, তার স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা। দুদকে হাজির হননি সাবেক আইজি বেনজিরের স্ত্রী, সন্তান। এবং সুনামগঞ্জে এখনো পানিবন্দী লাখো মানুষ। বেশিরভাগ টিউবওয়েল ডুবে থাকায় জেলা জুড়ে বিশুদ্ধ খাবার পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।